আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা হিজামা ট্রেনিং সেশনে ভর্তি হয়েছি, সে উদ্দেশ্যকে ভুলে গেলে চলবে। আমরা ভাবছি যে পয়সা দিয়ে সার্টিফিকেট নেব, পাশ করলেও পাবো, না পাশ করলেও পাবো। এটা কিন্তু ভুল না। পাশ না করলে দেওয়া হয় না কাউকে। কারণ আপনার প্রতি ফেথ করে, বিশ্বাস করে, আমাদের আসিফা ইনস্টিটিউটের উপরে মানুষের বিশ্বাস ফেথ রেখে যখন জানে যে এই ছেলেটা ওখান থেকে শিখে এসছে, তখন মানুষ বিশ্বাস করে আপনার কাছে যায়। যদি আপনার কাছে গিয়ে সে পেশেন্ট অসুস্থ হয়ে যায় বা সুস্থ না হয় বা হিতে বিপরীত হয়, তাহলে আপনার তো যাবেই, সঙ্গে আমাদেরও যাবে। তাদের এই সুযোগ রাখা যাবে। যদি কেউ ভালোভাবে শিখতে চায়, ভালোভাবে শিখবে, না করলে শিখবে না। ঠিক, তাদের পড়াশোনা করতে হবে। আজকে এই কয়টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে সবাই বুঝতে পারলে যে কোথায় কে দাঁড়িয়ে আছো, কি কথাটা বুঝতে পারছো, জানতে পারছো, আদৌ তোমরা শিখছো কিনা সেটা তো বুঝতে পারছো। হ্যাঁ, সবাই মেডিকেল গ্রাউন্ডের না, অনেকেই না, কেউই না। তবুও ক্লাসে যেগুলো আলোচনা হয় তার তো 10% রাখবে। সেগুলো দিয়েও যদি আমি কন্টিনিউ একটা ঘষা মাজা করি, তাহলে আমি শিখতে পারবো অনেক কিছু। সেটা করতে হবে। তো চলো আজকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে জানবো। এর আগের দিন আমি ব্লাড ডেন্সিটি সম্পর্কে বলেছিলাম কিছু, রক্তের ডেন্সিটি বলা হয়েছিল ক্লাস। আগের দিন কি ক্লাস হয়েছিল কেউ জানে না। রক্তের গঠন নিয়ে আলোচনা করা হয়েছিল এবং কিছুটা রক্তের ঘনত্ব নিয়েও আলোচনা হয়েছে। তো ব্লাড ডেন্সিটি সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। কি ব্লাড ডেন্সিটি? প্রতি একক আয়তনে যে ওজন, তাকে বলা হয় ঘনত্ব, তাই তো? প্রতি একক, ধরো এই যে ধরো একটা ধরো বালতিটা 20 লিটার ওজন, 20 লিটার ভলিউম। এর মধ্যে যদি জল ভরি, তাহলে আর এই প্লাস্টিক বালতিটার ওজন ধরো সাপোজ 1 কেজি। এখন ওজন করে দেখা গেল মেশিনে এইটার ওজন 21 কেজি। এই বালতি সহ, জল সহ বালতি ওজন করলাম একটা মেশিনে, দেখা গেল যে এটা ওজন কত হলো 21 কেজি। 21 কেজি 1 কেজি বাদ দেবো, বালতির ওজনটা বাদ দেবো, তাহলে বালতির মধ্যে থাকা জলের ওজন কত? 20 কেজি। আর এই বালতির ভলিউম কত? 20 লিটার। তাহলে প্রতি একক আয়তনে ওজন কত? 20 লিটার। 20 লিটার আয়তনের জন্য ওজন হচ্ছে 20 কেজি। তাহলে 1 লিটার আয়তনের জন্য কত কেজি? পাটিগণিত সমান 1 কেজি। তাহলে 1 লিটারে ওজন কত? 1 কেজি। প্রতি একক আয়তনে যে ওজনটা থাকবে সেটা ঘনত্ব। তাহলে এইখানে জলের ঘনত্ব কত? প্রতি 1 লিটার জলের ওজন 1 কেজি। 1 লিটার না করে যদি ml করতাম, 1 লিটার সমান কত? 1 লিটার সমান 1000 গ্রাম। এই না, 1 কেজি সমান 1000 গ্রাম।
তাহলে 1 লিটার সমান 1000 ml। তাহলে তুমি এখানে লিটারে 1000 বসে দাও, এখানে 1000 বসে দাও, শূন্য শূন্য কেটে যাবে। তুমি যখনই করবা তাহলে 1 ml এর ওজন কত? 1 ml জলের ওজন কত? 1 গ্রাম। তাহলে জলের এই যে সিস্টেমে আমরা কোনো লিকুইডের প্রতি একক আয়তনে যে ওজনটা মাপছি সেটাই ঘনত্ব। এখন পৃথিবীতে জলের থেকে যত লিকুইড আছে, লিকুইডে জলের থেকে পাতলা জিনিস কি আছে? জলের থেকে পাতলা দাদা 1 ml জলের ওজন 1 গ্রাম। এখন 1 ml এমন কি লিকুইড আছে যার ওজন হচ্ছে লেস দেন 1 গ্রাম? তেল, ফুয়েল, ডিজেল, পেট্রোল, ঠিক আছে। আর 1 ml তেলের মানে যে কোনো লিকুইডের ওজন 1 গ্রামের থেকে বেশি কি আছে? হ্যাঁ, সরষের তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, ঠিক আছে। যেগুলো গাঢ়, জলের থেকে যেগুলো গাঢ়, সহজ কথা, জলের থেকে গাঢ় জিনিসের ওজন বেশি হবে, জলের থেকে পাতলা জিনিসের ওজন কম। আমাদের রক্তের যে মানে গাঢ়ত্ব সেটা জলের থেকে বেশি না কম? বেশি। প্রস্রাবের কম? মানে প্রস্রাব মেপে দেখেছো? জলের সমান ওজন হয় কিনা একটু না বেশি হয়? জলের ঘনত্ব কত? এই প্রস্রাবের ঘনত্ব 1.010 থেকে 1.025। আর জলের থেকে বেশি না কম? জলের থেকে সামান্য বেশি। বুঝতে পারছো? আর এর রক্তের কত? 1.06 গ্রাম পার ডিএল, জলের থেকে বেশি। তারপর ধরো পেট্রোল ওজন কত? 0.996। জলের থেকে কম না বেশি? কম। তাহলে এইভাবে আমরা ঘনত্ব মাপি। বুঝা গেল ঘনত্ব কি? আইডিয়াটা বোঝা গেল? হ্যাঁ, তো ঘনত্ব কি এটা বোঝা গেল। মানে এইভাবে বিভিন্ন জিনিসের ঘনত্ব মাপি। শুধুমাত্র জলের ক্ষেত্রে একক আয়তনে যে ওজনটা থাকে সেটা 1 গ্রাম। 1 ml মানে 1 মানে 1 দেখো, ব্লাড ডেন্সিটি ইজ অ্যাবাউট 1060 কেজি পার কিউবিক মিটার, মানে এই যে 1.06 গ্রাম পার ml, which is close to the density of pure water. Blood density can range from 1.43 to 1.60 kg per cubic meter. Blood density can change with body posture. Blood density is made up of following components. কি কি থাকে ব্লাডে? আমি আগে তো আলোচনা করেছি। প্লাজমা থাকে, সেল থাকে, আর কি থাকে? বিভিন্ন রকম প্রোটিন থাকে, তাই তো? এই প্লাজমার মধ্যে প্রোটিন থাকবে। এবার ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি কত? স্পেসিফিক গ্র্যাভিটি মানে জানো? 1.057 প্লাস মাইনাস 0.007 গ্রাম ml পার ml। এটা মানে কি জানো? স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি জানো? গ্র্যাভিটি মানে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি? মাধ্যাকর্ষণ শক্তি, তাই তো? তা গ্র্যাভিটেশনাল ফোর্স কার তৈরি? সবই তো আল্লাহর তৈরি। কে প্রমাণ করেছে?
গ্র্যাভিটেশনাল ফোর্স এটা একটা শক্তি, তাই তো? এই শক্তি মহাবিশ্বে সর্বত্র আছে, বিদ্যমান। এই শক্তি কি করে? সবাইকে টানে। এখন ধরো পুকুর থেকে ঘোলা জল নিয়ে এসে এখানে ফেলে দিয়েছো, তুমি দেখলে যখন জল ছিল পুরো ঘন এই ঘোলা, 1 ঘন্টা দেখলে, 1 ঘন্টা পর দেখলে যে উপরে এইটুক জল পরিষ্কার হয়ে গেছে আর এখানে একটু খোলা আছে। 1 ঘন্টা কতটা নেমেছে? 1 ঘন্টায় কতটা জল পরিষ্কার হয়েছে? সাপোজ ধরো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ঘন জল, ঘোলাটে জল পরিষ্কার হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। তাহলে 1 ঘন্টা পার আওয়ার স্পেসিফিক গ্র্যাভিটি এই ঘোলা জলের কত? 2 সেন্টিমিটার। এইভাবেই আমাদের ইএসআরও মাপি, রক্তের ইএসআর। বুঝতে পারছো তো? তাহলে প্রতি একক সময়ে যতটুকু পরিমাণে হাইট কমবে, পরিষ্কার হবে, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। বুঝা গেল? এটা অনেক সময় যত বেশি ঘন হবে তত কি হবে? যত বেশি গাঢ় হবে তত বেশি নিচে নামবে, তত বেশি স্পিডে নামবে। একটা লোকের ধরো ইএসআর ধরো 20 আর একটা লোকের ইএসআর 80, কার রক্ত বেশি গাঢ়? তাহলে 80 গাঢ় বেশি কেন? মানে 1 ঘন্টার মধ্যে 80 পর্যন্ত নেমে যেতে পারে, আর 1 ঘন্টার মধ্যে 20 নামবে। মানে কি, যে যত বেশি স্পিডে নামছে তার তত। একটা ধরো পুকুরে ঢেল মারবে, ছোট্ট ঢেল মারছো, ওই ছোট ঢেলে যত স্পিডে যাবে, যত জোরে, যত বলে যাবে, মোটা হলে তত বেশি। তোমাকে যদি ছোট ঢেলাতে মারে তোমাকে বেশি লাগবে, আর মোটা ঢেলায় মারলে বেশি লাগবে। যত বেশি গাঢ় হবে তত বেশি ইএসআর বাড়বে, তত স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে। ওরা সব বুঝে যাচ্ছে কিন্তু লিখতে পারছো না, এটাই সমস্যা। তাহলে কি রক্তের মধ্যে থাকা বিভিন্ন মলিকুলার কম্পোজিশন, অ্যানালাইটস, অবাঞ্ছিত কেমিক্যাল, জেনোবায়োটিক, জীবাণু ও তাদের বাই-প্রোডাক্ট, প্রোটিন, ইনফ্লামেটরি মিডিয়েটার, সুগার প্রভৃতি যত বেশি থাকবে তত রক্তের ঘনত্ব বাড়বে। রক্তের ঘনত্বের সাথে জলের ঘনত্বের কাছাকাছি হলেও কখনোই এক নয়। বুঝা গেল? এটুকু বুঝেছো তো? বেশ। ওইটা হিমাটোক্রিট ভ্যালু যেটা ইএসআর, তার সাথে রক্তের ঘনত্ব, রক্তের মাস, এটা ঘনত্ব বাড়ার সাথে সাথে ইএসআর কি হচ্ছে দেখো, এই যে মাস বাড়ছে, রক্তের ঘনত্ব বাড়ছে, আর ইএসআর বাড়ছে, মানে এইভাবে যাচ্ছে। ধরো এদিকে হিমাটোক্রিট বা ইএসআর, আর এদিকে হচ্ছে ঘনত্ব। এবার ঘনত্ব যত বাড়বে তত ইএসআর বাড়বে, এভাবে বাড়বে। তাহলে এটা আমরা বুঝলাম। ব্লাড ডেন্সিটি ইএসআর আর হিমাটোক্রিটের সাথে সমানুপাতিক হারে বাড়ে বা কমে। ইএসআর যত বেশি হবে বুঝতে হবে রক্তের ঘনত্ব তত বেশি। রক্তের বিষাক্ততা, এখন হচ্ছে রক্তের ঘনত্ব কে বাড়ায়? আমাদের যেমন বিভিন্ন মাংসপেশি ভেঙে, প্রোটিন ভেঙে, অ্যামাইনো অ্যাসিড ভেঙে অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া খুব টক্সিক, খুবই টক্সিক, মানে নার্ভগুলোকে, বিভিন্ন সেলগুলোকে ড্যামেজ করে দেয়, নষ্ট করে দেয়, কাজ করতে দেয় না। সেই অ্যামোনিয়া দেহের মধ্যে থাকলে কি ক্ষতি, এই জন্যই সেই অ্যামোনিয়াকে দেহ থেকে বের করার জন্য লিভারের মধ্যে কি হয়, ইউরিয়া সাইকেল হয়। লিভারের মধ্যে কি হয়,
ইউরিয়া লিভারের মধ্যে, এই যে লিভারের মধ্যে ইউরিয়া সাইকেল চলে। এখানে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া এ দুটো মিলিয়ে কার্বোমাইল ফসফেট তৈরি করে। এখান থেকে অরনিথিন যুক্ত হয়ে সিট্রুলিন তৈরি করে। এই সিট্রুলিন থেকে আবার আর্জিনিন যুক্ত হয়ে আর্জিনো সাকসিনেট তৈরি করে। দিয়ে আলটিমেট কি হয়, ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়া তখন প্রসাব দিয়ে ব্লাডে যাবে, প্রসাব দিয়ে বেরিয়ে যাবে। তাহলে ইউরিয়া, এই যে ইউরিয়াটা তৈরি হচ্ছে, ইউরিয়াটা বের করার জন্য কে কাজ করছে, কিডনি কাজ করছে, তাই তো। ব্লাডের মধ্যে ইউরিয়া যাতে না বাড়ে, ইউরিয়া বেড়ে গেলে কি বুঝতে হবে, কিডনি কাজ করছে না। লিভার তৈরি করছে ঠিকই, কিন্তু ইউরিয়া বের করতে পারছে না কিডনি। ইউরিয়ার লেভেল যদি ব্লাডে বেশি থাকে তাহলে বুঝতে হবে কিডনি ঠিকঠাক পরিমাণে বের করতে পারছে না, তাহলে বেশি হয়ে গেলে কিডনি ফেলিওর হয়। ঠিক তেমনি ভাবে আমাদের ব্লাডের যে ঘনত্ব, যেমন ইউরিয়া লেভেলকে সবসময় মেনটেন করতে হচ্ছে, তো ব্লাডের ঘনত্বকে মেনটেন করতে হয়। একে মেনটেন করে কে, ব্লাডের ঘনত্ব মেনটেন করে কে, লিভার করে আর কিডনি করে। কিভাবে করে সেটা কত বোঝার চেষ্টা করি। কিডনি কি করে, কিডনি ধরো তুমি খুব পানি খেয়েছো, অনেক পানি খেয়েছো, বেশি পানি খেলে কি রক্ত কি হবে, পাতলা হয়ে যাবে। তো পাতলা হয়ে গেলে তো সমস্যা, পাতলা হলেও সমস্যা, কারো হলেও সমস্যা। তাহলে কিডনি কি করবে, বেশি বেশি পরিমাণে দেহের অতিরিক্ত জলটাকে ছাঁকনি করে বের করতে হবে। তো বেশি বেশি প্রসাব হবে, দেখবে যারা বেশি জল খায় তাদের বেশি বেশি প্রসাব হয়। আবার যদি কেউ জল না খায়, ধরো এমন জায়গায় এসে জল খেতেই পারছে না বা জল নেই, দেখবা তার দেখবে যে তার দেহের মধ্যে জলের পরিমাণ কমে গেছে, তাহলে কিডনিতে প্রসাব কম তৈরি করবে, প্রসাবও যত বের করবে সব শুষে নেবে, তাহলে কি হবে, প্রসাব কমে যাবে। এই প্রক্রিয়াতে কিডনি কি করে, রক্তের ঘনত্ব মেনটেন করে, জলের পরিমাণ কম বা বেশি করে। এই যে ধরো নেফ্রন, এটা হচ্ছে গ্লোমেরুলাস। হ্যাঁ, এখানে সবসময় রক্ত ফিল্টার হয়, কত হয় 24 ঘন্টায়, 2 কিডনি মিলে এতগুলো নেফ্রনের মধ্যে কত লিটার তেল জল রক্ত প্রসাব হয়, মানে ছাঁকনি হয় 180 লিটার। এক একটা কিডনিতে পার ডে 180 লিটার রক্ত ফিল্টার হয়। 180, তাহলে 180, তাহলে 180 লিটারের মধ্যে প্রতি মিনিটে কত হয়, হ্যাঁ ভাগ করে দেখি, 24 গুণিত 60 গুণিত 60 কত হয়, ভাগ করো। হ্যাঁ, তাই 1 ml এর কাছাকাছি হবে, দেখো তো কত আসছে। হ্যাঁ, না, তাহলে প্রতি মিনিটে কন্টিনিউ হচ্ছে মোর দেন 1 ml। তাহলে এই যে আসছে, যদি সমস্ত যত ফিল্টার হচ্ছে সবগুলো যদি বেরিয়ে যায় কিডনি দিয়ে, প্রসাব দিয়ে, তাহলে মানুষ আর বেঁচে থাকবে না। যা আসে ম্যাক্সিমাম জল এখানে শোষণ হয়ে যায়, প্রায় মোর দেন
99% ওয়াটার এখানে শোষণ হয়ে যায়, ওয়াটারের সাথে সোডিয়ামও যায়, তার সঙ্গে গ্লুকোজও যায়, তাহলে এগুলো সব শোষণ হয়ে যায়। ঠিক এইখানে গিয়ে এইখানে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে র্যাস, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, সিস্টেন, এইখানে আছে। এই যে জলটা যাচ্ছে ফিল্টারে, এখানে ও দেখবে এই সেলগুলো, ম্যাকুলার ডেন্সার সেলগুলো, যে এই যে প্রস্রাবটা এলো এটা গাঢ় না পাতলা। যদি গাঢ় হয় তাহলে এই কি করবে, জল শোষণ করা বন্ধ করে দেবে। গাঢ় হলে অ্যালডোস্টেরন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। আর যদি পাতলা হয় তাহলে অ্যালডোস্টেরন বেশি বেশি তৈরি হবে, দিয়ে অ্যালডোস্টেরন এখানে কাজ করবে, সোডিয়াম আর ওয়াটার এখানে শোষণ করবে, তাহলে যে 1% ছিল সেটাও শোষণ হয়ে গেল। আলটিমেট এখানে যখন ঢুকবে কালেক্টিং ডাক্টে, এইখানে তখন লাস্ট ফাইন টিউনিং হবে, মানে ব্লাডের এখানে কে কাজ করে, এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কাজ করে। কি করবে, এইখানকার জলের ঘনত্ব কতটা, জলের মধ্যে সোডিয়াম কতটা আছে, এর ভিত্তিতে ব্রেন থেকে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ হরমোন তৈরি হবে, সেখানে কাজ করবে, দিয়ে ব্লাডের ডেন্সিটি অনুযায়ী হয় জল এখানে ঢুকাবে, তাহলে জল বের করবে, সোডিয়াম হয় ঢুকাবে, তাহলে বের করবে। এখানে আলটিমেট ফাইন টিউনমেন্ট কি হচ্ছে, ব্লাডের ডেন্সিটি দিকে হচ্ছে। ব্লাডের ঘনত্ব মেনটেন করার ক্ষেত্রে কিডনির একটা কাজ আছে, তো একটা কাজ আছে, তাহলে নর্মালি কাজ করছে, মানে নর্মাল ফিজিওলজিক্যাল কাজ কিডনি করছে। হ্যালো, লিভার কিভাবে কাজ করছে, আরে গুণ করো না, ভাগ করো না, এটা এটা 24 ঘন্টায় 180 লিটার, 24 আর 60 মানে 1 মিনিট, এইটা একটা 60 কত হচ্ছে, তাহলে ওটা প্রতি সেকেন্ডে হচ্ছে, তাহলে কত, 0.12 মানে 1.2 ml, ঠিক আছে, মানে 1 ml ধরো, পার মিনিটে 1 ml করে প্রসাব ও ব্লাড ফিল্টার করছে। তাহলে কিডনি এইভাবে আমাদের ব্লাডের নর্মাল ভলিউম ডেন্সিটি ঠিক করছে। লিভার কিভাবে করছে, এটা বুঝেছো, কিডনিটা বুঝেছো, কারো কোনো কোশ্চেন, কিডনিটা, তবে লিভারে যাবো, বলো, কারো কোনো কোশ্চেন আছে, কি হয় গো, বলো, তাহলে কিডনি বুঝেছো। লিভার কি করে, লিভার কিভাবে করে, সাপোজ ধরো আমি যে খাবারগুলো খাই, জল খাচ্ছি, খাবার খাচ্ছি, সমস্ত খাবার মুখ দিয়ে যেয়ে পেটে যাচ্ছে, নাড়িতে যাচ্ছে, নাড়িতে যখন যায় এই খাবারটা কি হয়, শোষণ হয়। খাবারের মধ্যে থাকা খাবার আর পানি, এর মধ্যে থাকা বিভিন্ন জিনিস কি কি থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, মানে সমস্ত মনোস্যাকারাইড থাকে, মনোস্যাকারাইড, আর কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে,
ফ্যাটি অ্যাসিড থাকে, কোলেস্ট্রল এস্টার থাকে, ভিটামিন থাকে, এ ডি ই কে থাকে, বি12 সমস্ত ভিটামিন থাকে, ঠিক আছে, ভিটামিন সি থাকে, মিনারেলস থাকে, কি থাকে সমস্ত কিছু, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, যা যা দরকার সবই থাকে। তাহলে খাবারের মধ্যে দিয়ে সব কিছু কি হলো, এই পোর্টাল ভেন দিয়ে লিভারে ঢুকলো, না এইটা দিয়ে পোর্টাল ভেন দিয়ে লিভারে ঢুকলো, এটা দিয়ে ঢুকলো। এই যে পোর্টাল ভেন নাড়িতে যাচ্ছে, এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে সমস্ত কিছু লিভারে ঢুকলো। সবকিছু ঢোকার পরে খাবারের মধ্যে এই যে এইগুলো ছাড়াও আর কি কি থাকতে পারে, আমরা যতগুলো বিষ মিশাচ্ছি, প্লাস্টিক মিশাচ্ছি, এই যে খাবারে যে ট্রান্সফ্যাট মিশাচ্ছি, বিষ মানে বিভিন্ন কেমিক্যাল মিশাচ্ছি, সবগুলোই ঢুকছে। তাহলে এই খাবারের সঙ্গে কি কি ঢুকছে, সমস্ত টক্সিন, হ্যাঁ, কেমিক্যাল। তুমি ধরো একটা ককটেল খাচ্ছ, ককটেলে রং দিয়েছে, রংটা তোমার যাবে না পেটে, লিভারে যাবে। তুমি ধরো একটা খাবার রেস্টুরেন্টে খাবার খাচ্ছ, অ্যাসপার্টেম মিশিয়েছে, খাবারের সঙ্গে অ্যাসপার্টেম তোমার লিভারে যাবে না, যাবে। তুমি যে ধান চাষ করছো, ধানের যে বীজ দিয়েছো সেই বীজটা যাচ্ছে, যাবে। পানিতে যে আয়রন আছে বা আর্সেনিক আছে সেটা তো যাচ্ছে, সবকিছু ঢুকছে, সমস্ত কিছু খাবারের মধ্যে দিয়ে যা কিছু যাবে আলটিমেট লিভারে পৌঁছাবে। লিভার গেল, সবকিছু লিভারে পৌঁছালো। এখন ধরো সাপোজ ধরো এই খাবারের মধ্যে দিয়ে গেছে অ্যাসপার্টেম, একটা বিষ গেছে। অ্যাসপার্টেম কি করা হয়, দেখবো অনেক সুগার পেশেন্টে সুগার ফ্রি ট্যাবলেট খায়, সুগার ফ্রি ট্যাবলেটে কি থাকে জানো কেউ, অ্যাসপার্টেম থাকে। সুগার ফ্রি খেতে মিষ্টি, কিন্তু ওটা কি অ্যাকচুয়ালি অ্যাসপার্টেম। তাহলে এগুলো কেমিক্যাল, এগুলো যদি ঢুকলো লিভারে, লিভারে গিয়ে এ কি করবে, এ তো দেহের মধ্যে কাজে লাগবে না, দেহের মধ্যে কি কাজে লাগবে না, ওই যে এই অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল এস্টার, এ ডি ই কে, বি কমপ্লেক্স, মিনারেলস, এই সমস্ত পুষ্টিগুলো লিভার নিচ্ছে, নিজে কাজে লাগাচ্ছে এবং প্রয়োজনে সঞ্চয় করে আবার দেহের মধ্যে সাপ্লাই করছে। কিন্তু এগুলো তো দেহের মধ্যে কোনো কাজ নাই। তাহলে এই লিভার কি করবে, এইগুলোকে হয় প্রতিহত করে ওকে বন্ধ করে দেবে, দেহ থেকে বার করে দেবে। যদি দেহ করতে না বার করতে পারে, ও নিজের মধ্যে জমা রাখবে, আর জমা রাখতেও যদি না পারে, যদি জায়গা না থাকে, তাহলে দেহের মধ্যে ছড়িয়ে দেবে। তাহলে এই সমস্ত কেমিক্যাল গুলো কি ফ্যাট, কি এগুলো কি ফ্যাট, আলটিমেট হয় লিভারে জমবে, অথবা লিভার কি করবে, ডিটক্সিফিকেশন করবে, যাকে বলা হয় জেনো বায়োটিক মেটাবলিজম। আর কি করবে, ছড়িয়ে দেবে, স্প্রেড আউট করবে ব্লাড। তাহলে এই সমস্ত টক্সিনের জন্য 3টে পর্যন্ত লিভার করবে। লিভার যতদিন ভালো থাকবে, ও আলটিমেট চেষ্টা করবে সমস্ত কেমিক্যাল টক্সিনগুলোকে ডিটক্সিফিকেশন করে। জেনোবায়োটিকের দুটো স্টেপ আছে, এক হচ্ছে হাইড্রক্সিলেশন, ফেজ 1 হচ্ছে হাইড্রক্সিলেশন, আর ফেজ 2 হচ্ছে কনজুগেশন। এখানে দেখবে অনেকে নাম শুনবে সাইটোক্রোম, অনেক ওষুধের সাথে নাম শুনবে সাইটোক্রোম পি সিস্টেম। লিভারের মধ্যে সাইটোক্রোম পি সিস্টেম এত অ্যাক্টিভ, এই এনজাইম গুলোই আলটিমেট কি করে, এই সমস্ত বিষগুলোকে, টক্সিন গুলোকে
নিউট্রাল করে দেয়। কিন্তু একটা সময় গিয়ে যখন 5 বছর 20 বছর যখন হবে, এই সমস্ত প্রোটিনগুলো জিনগুলো নষ্ট হয়ে যায়, তখন আর সে কাজ ভালোভাবে করতে পারবে না। ফলে কি হবে, লিভারের মধ্যে জমবে। লিভারে ধরে সাপোজ এখানে জমার জায়গা, জমতে 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 স্তূপ হয়ে গেল, ভর্তি হয়ে গেল, এখানকার কোষগুলো আর কাজ করতে পারবে? পারবে না। এই কি জমার পরে লিভার কোষকে শান্তিতে রাখবে? যদি এই বিষগুলো এখানে জমে, এখানকার লিভারের কোষগুলো কি শান্তি থাকতে পারবে? এই কোষগুলো কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আমার গোটা দেহের মধ্যে সমস্যা নাই, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে যদি বিভিন্ন জায়গায় জমে, রক্তের মধ্যে যেমন বিশেষ কিছু জমলে যেমন রক্তে গাঢ়ত্ব বাড়ে, তাহলে এখানকার লিভার কোষের যে ডেন্সিটি, যে ওজন, যদি কেউ জমে তা বাড়বে না কমবে? বাড়বে। লিভার ওজনটা বাড়বে। লিভারের যে নর্মাল এপোজেনিসিটি সেটা বাড়বে না কমবে? বাড়বে। মানে হাইপার এপোসিটি দেখা দিবে, মানে বেশি বেশি পরিমাণে গাঢ় শক্ত, কনজেশন তৈরি হবে। মানে লিভার কি হবে? কনজেস্টেড হয়ে যাবে। লিভার কনজেস্টেড হয়ে যাবে। লিভার যদি কনজেস্টেড হয়ে যায়, ঠাসাঠাসি হয়ে থাকে, লিভারের কোষগুলো ঠিকঠাক কাজ করতে পারবে? এবার দেখো এখানে চলে এসো। লিভারের কোষ যদি ঠিকঠাক কাজ করতে না পারে, লিভারের কোষ কি কি কাজ করে? অনেক কাজ করে। টিল না, প্রায় 500টা কেমিক্যাল কাজ আবিষ্কার হয়েছে। হাজার হাজার কেমিক্যাল কাজ কন্টিনিউ একটা কোষ সবসময় করছে। তাহলে যদি এই চারিপাশে গাদাগাদি হয়ে থাকে, দেহের মধ্যে এখানে যদি বিষ ভরা থাকে, তাহলে এই সমস্ত কেমিক্যাল কাজগুলো করতে তার কি হবে? অসুবিধা হবে। কি করে? ও গ্লুকোজ জমা রাখে, 1 নম্বর কথা। গ্লুকোজ জমা রাখে গ্লাইকোজেন হিসাবে, আবার প্রয়োজনে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে। তাহলে ব্লাডের গ্লুকোজ মেনটেন করতে সাহায্য করে। দিয়ে হচ্ছে যখন আমি খাচ্ছি না, খাওয়া দাওয়া করছি না, শুকিয়ে আছি বা খেতে পাচ্ছি না, সেই সময় ব্রেন সেল এবং আরবিসি সেলের যে গ্লুকোজ লাগবে, সেই গ্লুকোজ তৈরি করে কে? লিভার। কোথেকে তৈরি করে? ল্যাকটেট থেকে। ল্যাকটেট, পাইরুভেট, অ্যামাইনো অ্যাসিড থেকে, এখান থেকে গ্লুকোজ তৈরি করবে। এখানে গ্লুকোনিওজেনেসিস। তাহলে এই প্রক্রিয়াটা মেনটেন করছে কে? লিভার। এইসব কাজগুলো অন্য কোষ করতে পারবে না লিভার ছাড়া। তুমি যখন না খেয়ে আছো, যখন প্রোটিন ভাঙছে, তখন সেই প্রোটিন খেয়ে যাতে অ্যামোনিয়া বিষ না তৈরি হয়, সেই অ্যামোনিয়াকে বের করার জন্য কে কাজ করছে? লিভার। ইউরিয়া তৈরি করছে কে? লিভার। এইভাবে লিভার প্রচুর কাজ করে। আবার ফ্যাট, ফ্যাট তোমার বেশি খাবার খাওয়া হয়ে গেছে, খাবার নিয়ে কি হচ্ছে? কাজই করছে। ফ্যাট বেশি খাওয়া হয়ে গেছে। ফ্যাট যদি বেশি খাওয়া হয়ে যায়, তাহলে এক্সট্রা ফ্যাট লিভারে জমবে চর্বি হিসাবে, কি হিসাবে? TAG হিসাবে জমবে। তাহলে এটাও লিভারে জমবে। এরকম প্রচুর লিভার কাজ করে। লিভারে যখন এই বিষাক্ত কেমিক্যাল গুলো জমে থাকবে, তো লিভার নর্মাল কাজগুলো করতে পারবে না। আর যদি লিভারের জায়গা, এই জমার জায়গা যদি একদম ভর্তি হয়ে যায়, তাহলে এক্সট্রা অতিরিক্ত TAG কোথায় জমবে? পেটে জমবে, পিঠে জমবে, তখন ভরি হবে। যাদের দেখবা ভরি হয়েছে, বুঝে যাওয়া তারা অলরেডি লিভারের জমার জায়গা শেষ। লিভারে যেখানে সবকিছু জমে, সেই জমা জায়গা শেষ। বুঝা গেল? এটা কাজই করছে না গো।
কি হবে? যাও হ্যাং কবে থেকে করেছে এটা ঠিক করো। এটাও কাজ করছো। এই মেমোরি কার্ডটাকে শূন্য করে দাও। কথা শোনো না কেন তোমরা? কোনটা গো? এটা এখানে আমার মনে হয় রাখো। তাহলে এই যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো লিভারে জমছে বা লিভার যেগুলো বের করবার চেষ্টা করছে, এমন একটা অবস্থা এলো যখন লিভারে জমা জায়গা নাই, তো সেগুলো কোথায় বার করবে? রক্তে দিয়ে দেবে। রক্তে ঢালবে না? বেশি হয়ে গেছে তো কোথায় ঢালবে? বিষগুলা রক্তে যাবে। এগুলো পুরা ইয়ে করবা, এই ফরম্যাট করে সব উল্টো পাল্টা সব লোড হয়ে গেছে। বসো, আমি দেখছি, বসো বসো। পাতাটা অন্য ব্যাপার, অন্য ব্যাপার। লিভারে সমস্ত কাজ ভাগ হয়। এখানে থাকে হেপাটিক ভেন। এই হেপাটিক ভেন দিয়ে রক্তটা কোথায় যায়? ইনফেরিয়ার ভেনা কাভাতে। ইনফেরিয়ার ভেনা কাভা। ইনফেরিয়ার ভেনা কাভা কোথায় যায়? হার্টে। তাহলে সমস্ত বিষ বা টক্সিন গুলো যখন লিভারের জায়গায় স্পেস নেই, লিভার যখন কনজেস্টেড হয়ে গেছে, লিভারে জমার জায়গা নেই, তখন ওইগুলো কোথায় যাবে? ব্লাডে যাবে। ব্লাডে যদি যায়, ব্লাডের ঘনত্ব 1.06 ছিল, এখন প্রতিদিন কন্টিনিউ একটু একটু করে বিষ আসছে, তাহলে রক্তের গাঢ়ত্ব বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ব্লাডের এই ডেন্সিটি মেনটেন করার জন্য কে কাজ করছে? লিভার। বাই কি হবে? ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশনের মাধ্যমে করছে। যদি ডিটক্সিফিকেশন ঠিক মতো করতে না পারে, তাহলে ব্লাডের ডেন্সিটি বাড়বে। এটা বুঝলাম। তাহলে লিভারে ব্লাডের প্রেশার বাড়ার জন্য, রক্তের ডেন্সিটি বাড়ার জন্য লিভারও কাজ করছে, কিডনিও কাজ করছে।
আর রক্তের ডেন্সিটি কমানোর জন্য হিজামা কাজ করছে। তাহলে লিভার এবং কিডনিকে ঠিক রাখার জন্য হিজামা এইভাবে কাজ করতে পারে। তাহলে আমি এটুকু বুঝলাম রক্ত ঘনত্ব। এবার হচ্ছে ব্লাড প্রেশার কাকে বলে। ব্লাড প্রেশারের ক্লাস হয়েছে আগের দিন। ব্লাড প্রেশার কাকে বলে? প্রেশার কাকে বলে? আর্টারির উপরে রক্তের যে চাপ তাকে। ফুটবল কে কে খেলো? এখানে ফুটবল কে খেলো? ফুটবল যদি আমি এইভাবে বল মারি বেশি লাগবে না এইভাবে বল মারলে বেশি লাগবে? হ্যাঁ, আমি যদি বলটা এইভাবে মারি বেশি বল মানে বেশি পায়ে লাগবে না এইভাবে মারলে বেশি পায়ে লাগবে? জায়গা যত ছোট হবে প্রেশার তত বেশি হবে। প্রেশার মানে কি? প্রেশার মানে কি? প্রেশার মানে চাপ। কি ওটা? প্রতি একক আয়তনে যতটা বল প্রয়োগ হচ্ছে তাকে বলা হয় প্রেশার। আর প্রতি একক আয়তনে যে ওজন তাকে বলা হয় ঘনত্ব। তাহলে আর্টারি বা ধমনীর গায়ে প্রতি একক আয়তনে রক্ত যে চাপ দিচ্ছে, যে বল প্রয়োগ করছে, সেটাকে বলা হয় রক্তের চাপ। রক্তের চাপ। রক্ত যে বলে দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে সেই বল যে কোনো ধমনী বা শিরার গায়ে প্রতি একক আয়তনে যতটুকু বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ওই ধমনীর ওইখানটায় চাপ, রক্তের চাপ। তাহলে এখন যদি পায়ের পাতায় প্রেশার মাপি রক্তের চাপ কম হবে না বেশি হবে? কম হবে। যদি এখানে মাপি একটু বেশি হবে, যদি এই হাতে মাপি আর একটু বেশি হবে, যদি এই গর্দানে মাপি আর একটু বেশি হবে, যদি হার্টের মাপি বেশি হবে। কেন বেশি হবে? কারণ হচ্ছে ফোর্স কে প্রয়োগ করছে? হার্ট। তাহলে ফোর্স থেকে যত বেশি দূরত্বে যাবে ফোর্সের শক্তিটা কমবে না বাড়বে? কমে যাবে। এক্ষেত্রে এরিয়া যদি সব জায়গাতে একই হয়, যেহেতু ফোর্স থেকে ফোর্সের দূরত্ব কম বেশি হয়ে যাচ্ছে, ফোর্সের ভ্যালুটা শক্তিটা কমে যাচ্ছে। মানে যত বেশি দূর হবে হার্ট থেকে তত বেশি প্রেশার কমবে। এই হাতে প্রেশার একটু কম হবে কিন্তু এই হাতে একটু বেশি হবে, কারণ হার্ট বাম দিকে আছে। এইখানে যা হবে এইখানে তার থেকে কম হবে। মানে হার্ট থেকে যত বেশি দূরে যাব প্রেশার তত কমবে। তাহলে প্রেশার আমরা সবসময় এখানে মাপি, তাই তো, যাতে সবাই একটা রেশনাল ল ফলো করতে পারে। রক্তের প্রেশার কি? মানে এইখানকার কিউবিটাল আর্টারির উপরে প্রতি একক আয়তনে রক্ত যে পরিমাণে শক্তি প্রয়োগ করছে সেটাকে আমরা রক্তের চাপ হিসেবে ধরছি। ঠিক? শোনো, তাহলে রক্তের চাপ প্রতি একক আয়তনে রক্তের দ্বারা প্রযুক্ত শক্তি বা বল। যখন হার্ট পাম্প করছে, হার্টের ছবিটা কোথায়? হার্ট, ঠিক আছে? এই হার্ট প্রতি মিনিটে কতবার করে পাম্প করে?
নর্মালি 70 থেকে 100 বার প্রতি মিনিটে পাম্প করছে। এই পাম্পিং শুরু হয়েছে মায়ের পেটে, আর যখন বন্ধ হবে তখন তখন কোথায়? মাটির পেটে। ঠিক আছে, তাহলে এই হার্ট যে সবসময় চাপ প্রয়োগ করছে, এই চাপটা গোটা দেহের মধ্যে ছড়াচ্ছে। ঠিক, এই চাপকে হার্ট কিভাবে প্রয়োগ করছে? আমার রক্তকে যে পরিমাণে পাঠানো দরকার, যতটা বলে দেওয়া দরকার ততটুকুই ও বল প্রয়োগ করছে। সাপোজ ধরো তোমার এখান থেকে 6 তলা বিল্ডিং এর উপরে তুমি পানি তুলবে নিচ থেকে, যে পরিমাণে পাওয়ারের শক্তি মেশিন লাগাবে, 1 তলা হলে নিশ্চয়ই কম লাগাবে। তো সেটা হার্ট ঠিক করবে, হার্টের যে ব্যারো রিসেপ্টর আছে সে ঠিক করবে যে কি পরিমাণ বল প্রয়োগ করলে গোটা দেহের মধ্যে রক্ত ছড়িয়ে পড়বে। এই হার্ট, এখানে সাইনাইক্টাল নোড আছে, এখানে এভি নোড আছে, এই নোডে শক্তি উৎপন্ন হচ্ছে কন্টিনিউয়াস। এই শক্তি উৎপন্ন হচ্ছে কার ভিত্তিতে? ক্যারোটিড আর্টারির গায়ে এখানে ব্যারো রিসেপ্টর আছে, চাপের রিসেপ্টর। কি পরিমাণ চাপ প্রয়োগ করলে আমি গোটা দেহের মধ্যে রক্তকে পাঠাতে পারবো, এটা হার্ট এইখান থেকে ঠিক করে। এখন তো যে পরিমাণে বল প্রয়োগ করবে সেই বলের প্রেসারে, চাপে গোটা দেহের মধ্যে রক্ত ছড়াচ্ছে। এখন যে ছড়াচ্ছে, যে জিনিসটাকে রক্তটাকে যে ছড়াচ্ছে, এখন সেই রক্তটা যদি গাঢ় হয়ে যায়, তাহলে হার্টকে ওই একই প্রেসারে একই চাপ দিলে কি সেই রক্তটা যেতে পারবে? এই রক্ত যদি গাঢ় হয়ে যায়, তাহলে হার্ট যে প্রেসার, যে চাপ দিয়ে আগে রক্ত পাঠাচ্ছিল, সেই একই চাপে কি পাঠাতে পারবে? পারবে না। তাহলে বেশি চাপ দিতে হবে। বেশি বল প্রয়োগ করতে হলে কি হবে? বেশি বল মানে বেশি চাপ, বেশি বল মানে বেশি চাপ। তাহলে রক্ত যদি গাঢ় হয়, তাহলে ব্লাড প্রেশার কি হবে? বেশি হবে। তো রক্তের গাঢ়ত্বের সাথে রক্তের চাপ কি হবে? সমানুপাতিক। তাই তো নাকি? বোঝা গেল? এখন হচ্ছে এই যে হার্ট পাম্প করছে, রক্তটা পৌঁছে গেল, তাহলে গোটা দেহ থেকে রক্ত আবার কিভাবে আসবে? যখন এ খুলবে, যখন এ খুলবে কিভাবে রক্ত এখানে, আমার এটা বোঝার জন্য আমাকে একটু দরকার। গোটা দেহ থেকে রক্ত আসছে কোথ দিয়ে? এই দিক দিয়ে রক্ত ঢুকছে, নিচ থেকে ইনফেরিয়র ভেনা কাভা, উপর থেকে সুপিরিয়র ভেনা কাভা। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, তাই তো? রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ঢুকছে। তাহলে এই গোটা দেহ থেকে রক্ত যেটা আসছে সেটা কি অক্সিজেন আছে না নাই? অক্সিজেন নাই বা কম। তাহলে ডি অক্সিজেনেটেড ব্লাড। এটা গোটা দেহ থেকে রক্ত আসছে, ব্রেন থেকে আসছে এদিকে, গোটা দেহ থেকে আসছে, কোথায় ঢুকছে? রাইট অ্যাট্রিয়াম। তাহলে এখানে কি দরকার? অক্সিজেন ঢুকানো দরকার। আবার এদিকে লিভার থেকে, ধরো লিভার থেকে রক্ত এখানে ঢুকছে হেপাটিক ভেন দিয়ে। তো লিভার থেকে যে রক্তটা আসছে তাতে কি আছে? তাতে পুষ্টি আছে। পুষ্টি বলতে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন সব এখানে ভরা আছে। তাহলে হেপাটিক ভেন দিয়ে এখানে ইনফেরিয়র ভেনা কাভা, আবার গোটা দেহ থেকে রক্ত ইনফেরিয়র ভেনা কাভা, ব্রেনের এই সমস্ত জায়গা থেকে সুপিরিয়র ভেনা কাভা, আলটিমেট সমস্ত রক্ত এখানে ঢুকছে। তাহলে এইখানে যে রক্তটা আসছে সেই রক্তটা কি রক্ত? অক্সিজেন নাই কিন্তু পুষ্টি আছে। এই অক্সিজেন নাই কিন্তু পুষ্টি আছে, এই রক্ত কি দেহ কাজে লাগাতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? অক্সিজেন যুক্ত করতে হবে। তাহলে অক্সিজেন এ তো নেয়, এ যখন বড় হয় তখন ঢুকে যায়,
কিন্তু এ গোটা দেহে ছড়াতে পারে না। এ কি করবে, এখানে 3টে দরজার ভালভ আছে, ট্রাই কাসপিড ভালভ, 3টে দরজার ভালভ আছে, এদিক দিয়ে ঢুকবে, দিয়ে রাইট ভেন্ট্রিকুলারে ঢুকবে। এই ভেন্ট্রিকুলারে থাকা রক্ত অক্সিজেন নাই কিন্তু পুষ্টি আছে, এ কি করবে, লাংসে পাঠাবে, এই লাংসে এখানে পাঠাবে। এই যে রক্ত যাচ্ছে হার্ট থেকে লাংসে, এটা কি পালমোনারি আর্টারি না ভেন? পালমোনারি আর্টারি। Any pipe coming from heart, that is artery. সে রক্ত অক্সিজেন থাকুক আর না থাকুক, ঠিক আছে? তাহলে এখান থেকে রক্ত নিয়ে যাচ্ছে ফুসফুসে, ফুসফুস কি হলো, এখানে অক্সিজেন যুক্ত হলো, এবার সেই ফুসফুস আবার কি করবে, হার্টে পাঠাবে। তাহলে যেহেতু এই রক্তের মধ্যে এবার এইখানকার রক্তে কি থাকবে, অক্সিজেন থাকবে, পুষ্টি থাকবে আর জল থাকবে, এই ইয়ে থাকবে, ব্লাড থাকবে। এখানে অক্সিজেন আছে, পুষ্টি আছে, এই রক্তটা কি দিয়ে এলো, পালমোনারি ভেন দিয়ে এলো। এই এ কিন্তু পাম্প করতে পারবে না, কি করবে, 2টে দরজা আছে, এদিকে পাঠাবে লেফট ভেন্ট্রিকল। এবার লেফট ভেন্ট্রিকলে যে রক্তটা আছে সেটা অক্সিজেন আছে, পুষ্টি আছে, যথেষ্ট পরিমাণ রক্ত আছে। এ কি করবে, প্রতি মিনিটে পাম্প করবে, অ্যাওর্টিক আর্টারি দিয়ে গোটা দেহের মধ্যে ছড়িয়ে দেবে। তাহলে এইভাবে এদিকে লিভারের সাথে হার্ট, হার্টের সাথে ফুসফুস, আবার হার্টের সাথে এই লিভারের সাথে পেটের নাড়ি, ঠিক আছে? তাহলে পেটের নাড়ি থেকে লিভার, লিভার থেকে হার্ট, হার্ট থেকে আবার ফুসফুস, ফুসফুস থেকে আবার হার্ট, হার্ট থেকে আবার গোটা দেহ। এইভাবে কন্টিনিউ রক্ত চলতেই আছে। এখন এই যে হার্ট পাম্প করছে, এই পাম্প করলে যে প্রেশারটা লাগবে, আর যখন ও ফুলে যাবে, যখন ঢুকবে রক্তটা, তখন যে প্রেশারটা লাগবে, কোনটা বেশি লাগবে, যখন ঠেলছে, মানে যখন ঠেলছে তখন সেটা সিস্টোলিক প্রেশার, আর যখন টানছে তখন ডায়াস্টোলিক প্রেশার। এটা সহজভাবে একটু বুঝাই। একটা জিনিস খেলা সহজ না টানা সহজ? হ্যাঁ, টানা সহজ না ঠেলা সহজ? ঠেলা সহজ। এই টানা সহজ, ঠেলা সহজ? খেলাতে বাধা বেশি হবে, টানাতে বাধা কম। ভালো করে দেখা তো, খেয়াল করো তো। হ্যাঁ, টানা সহজ আর ঠেলা কঠিন। তাহলে ঠেলতে বেশি ভালো লাগবে না টানতে বেশি ভালো লাগবে? ঠেলতে বেশি ভালো লাগবে। তাহলে সিস্টোলিক প্রেশার মানে কি? পুশ প্রেশার, হ্যাঁ, খেলা চাপ, এটা উপরে একটা। আর ডায়াস্টল মানে কি? ফুল প্রেশার, মানে এটা নিচের প্রেশার। তাহলে দেখবা সবসময় প্রেশার উপরে একটা বেশি আর নিচেরটা কম। সিস্টোলটা সবসময় বেশি হবে, মানে একটা হার্ট যে পরিমাণে চাপ দিয়ে ঠেলবে সেই বলটা সবসময় বেশি। কখনো এরকম হয় না যে সিস্টোল হচ্ছে 80 আর ডায়াস্টল 120। হবে হবে যদি হার্টটা বুকে না থেকে পায়ে হয়, উল্টে হয়, তাহলে হয়। যদি তুমি পায়ে না হেঁটে মাথায় হাঁটো
তাহলে সম্ভব, পুরো উল্টাইতে হবে, তাহলে সম্ভব। গ্র্যাভিটি থেকে বুঝতে পারছো? তখনই সম্ভব। তাহলে সবসময় আমরা প্রেশার মাপতে গিয়ে অনেকে ভুল করি, এই 80/120, তোমরা অনেকেই ভুল করো। কত প্রেশারে? 80/120। 80/120 হয় কখন? উল্টো হবে, 20/120/80। তাহলে এই হচ্ছে হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই যে চেনটা আমি বললাম, একবার রিমাইন্ড করে, এটা দরকার তো। এই পেটের নাড়ি, এখান থেকে রক্তটা কোথায় যাবে? লিভার। পেটের নাড়ি, লিভারে গেল, লিভার থেকে কোথায় যাবে? রাইট একটা হয়ে যাবে হার্ট। রাইট অ্যাট্রাম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকল, হার্ট। এখানে কোথায় যাবে? লাংস। এখানে কোথায় যাবে? লেফট অ্যাট্রিয়াম, হার্ট। এখানে কোথায় যাবে? লেফট ভেন্ট্রিকল, হার্ট। এখানে কোথায় যাবে? হোল বডি। হোল বডি থেকে কোথায় যাবে? আবার কোথায় আসবে? ভেনে আসবে, ভেন দিয়ে আবার কোথায় ঢুকবে? বোঝা গেল? হ্যাঁ, এই তো এখান থেকে নেবে। হোল বডি মানে কি? হোল বডি মানে সবই তো যাবে। হোল বডি মানে কে বাদ যাবে নাকি? এখানে সবাই, এখানে নাড়িও পাবে, ইন্টেস্টিন থেকে শুরু করে ইন্টেস্টিন, লিভার, কিডনি, ব্রেন, স্কিন, সবাই পাবে। এখানে কেউ বাদ নাই, সবাই পাবে। এমনকি হার্ট নিজেই পাবে। বুঝতে পারছো? এইখানে রক্তটা সবাই পাবে। তাহলে এইভাবে আমাদের রক্তের চ্যানেল চলছে সব সময়। আর এখানে কি কি ঢুকছে? খাবার আর জল। এখানে কি ঢুকছে? বাতাস, অক্সিজেন ঢুকছে। তাহলে একটা মানুষের বেঁচে থাকার জন্য এখানে খাবার দরকার, আর এখানে অক্সিজেন দরকার। মানে বাইরেকার জগৎ থেকে আমরা খাবার পানি নিচ্ছি নাড়ি দিয়ে, আর অক্সিজেন নিচ্ছি লাংস দিয়ে। এ দুটো কি হচ্ছে? লিভার এবং হার্ট, এই দুটোর কাজের মাধ্যমে মিশে গিয়ে গোটা দেহের মধ্যে ছড়াচ্ছে। একটা কোষের মধ্যে যখন কি হচ্ছে, একটা কোষ যখন এই খাবারগুলো পাচ্ছে, এই খাবারগুলো যখন পাচ্ছে, গ্লুকোজ থেকে শক্তি তৈরি করছে এটিপি, এবং অন্যান্য জিনিস থেকে নানা রকম জিনিস তৈরি হচ্ছে। এটিপি তৈরি করার জন্য, এটিপি তৈরি হওয়ার জন্য গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর ইটিসি চেন, এই তিনটে কোষের মধ্যে কন্টিনিউ চলছে। তো ইটিসি চেনে যে মাইটোকন্ড্রিয়া আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন,
এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়, যে খাবারটা খেলাম, আলটিমেট খাবার দিয়ে কি পাচ্ছি আমরা? সূর্যের আলো খাবারের মধ্যে সঞ্চিত হয়, তাই তো? শক্তি কি সঞ্চিত হয়? সমস্ত শক্তির মূল উৎস কি? হ্যাঁ, সূর্য। তোমাদের ক্লাস শেষ, আমি এটা দিই। সমস্ত শক্তির, সমস্ত আলোর মূল উৎস কি? হ্যাঁ, এই যে ঘরে লাইট জ্বলছে, এখানে সূর্য এসছে নাকি? কি এসছে? এই যে বাল্বটা জ্বলছে সূর্যের জন্য জ্বলছে? কিসের জন্য জ্বলছে? ইলেকট্রন। ইলেকট্রন সূর্য থেকেও যা আসে তাও ইলেকট্রন। মহাবিশ্বে যা শক্তি আছে সবই ইলেকট্রন। তাহলে ইলেকট্রন থেকে আসছে। তাহলে ইলেকট্রন কি একটু বুঝো। এটা লেখার ছবি এঁকেছ? মুছে দিচ্ছি। এবার তোমাদের মোটামুটি শেষ। আমি কিছু কনসেপচুয়াল আইডিয়া দিচ্ছি। একটা ইলেকট্রন ধরো এটা একটা অ্যাটম, একটা অ্যাটম। এখানে একটা ইলেকট্রন ঘুরছে, এইভাবে ঘুরছে। এখানে একটা ইলেকট্রন, এখানে কি থাকবে? এটা প্রোটন থাকবে, তাই তো? সাপোজ হলো এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন কটা আছে? ইলেকট্রন আছে? একটা হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? এর অ্যাটমিক নাম্বার কত? 1। তাহলে একটা ইলেকট্রন আছে আর একটা প্রোটন আছে। এখন ইলেকট্রন কি? ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ। প্রোটন কি চার্জ? পজিটিভ চার্জ। তাহলে ইলেকট্রন আর প্রোটন এটা ফান্ডামেন্টাল পার্টিকেল। যে কোনো ম্যাটার তৈরি করার জন্য ফান্ডামেন্টাল পার্টিকেল। শক্তি থেকে ইলেকট্রন তৈরি করা যায়, প্রোটন তৈরি করা যায়, একটা অ্যাটম তৈরি করা যায় শক্তি থেকে। প্রোটন এই চারপাশে ঘুরছে কেন? কি বলে চলে ঘুরছে? এটা এই অ্যাটমের চারিপাশে ইলেকট্রন ঘুরছে কেন? এই পজিটিভের জন্য? ইলেকট্রন ঘুরছে একটা অরবিটের মধ্যে। এই অরবিটের মধ্যে, অরবিটের নিজস্ব একটা শক্তি আছে, অরবিটাল এনার্জি আছে। সেই অরবিটাল এনার্জির মধ্যে এখানে সবসময় কাজ করছে কি? ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য ইলেকট্রন সবসময় ঘুরছে, প্রোটনের জন্য না। কিন্তু প্রোটন এখানে কেন আছে? এতে পজিটিভ নেগেটিভ দুটোর চার্জ, তাহলে তো প্রোটন করবে একে টেনে নেবে। সে তো নামে না, আর সেও ছুটে যায় না, এক জায়গাতে স্থির। তাহলে এখানে এখানে কে ধরে রেখেছে? একে অনেকগুলো প্রোটন গুলো আছে, তো প্রোটন গুলো ইলেকট্রন নেগেটিভ পজিটিভ আকর্ষণ করবে। তাহলে প্রোটন যদি এখানে অনেকগুলো থাকে তাহলে একেবারে কি করবে? পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। তাহলে তো একসঙ্গে থাকার কথা না। তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে এতগুলো প্রোটন কিভাবে আছে? তাহলে ওরা পারস্পরিকভাবে তো বিকর্ষণ করার কথা, ছড়িয়ে যাওয়ার কথা। এক জায়গায় কিভাবে আছে? এখানে থাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স।
আবার নিউট্রন থাকে, এই নিউট্রনগুলো সবসময় হালকা হালকা ভেঙে যায়, দিয়ে যে কোনো অ্যাটম থেকে শক্তি বেরোয়, রেডিয়েশন বেরোয়, এগুলো উইক নিউক্লিয়ার ফোর্স। এই যে ফোর্স গুলো, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এই ফোর্স গুলো কে দিয়েছে? এই একটা অ্যাটমের এই অস্তিত্বে আনার জন্য, একটা অ্যাটমকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং তিনটে শক্তি, কি শক্তি? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফিল্ড আর উইক নিউক্লিয়ার ফিল্ড। এই তিনটে শক্তি আর তিনটে পার্টিকেল, এগুলোকে এক জায়গায় করে একটা নির্দিষ্ট ছন্দে রাখার যে প্রক্রিয়া, যে ওয়ার্ডার, এটা কে রেখেছে? এটা তুমি তৈরি করতে হবে, ল্যাবে তৈরি করা যাবে? এই শক্তিগুলো আলাদা শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলো আলাদা নিজস্ব। এই ইলেকট্রন যখন এখান থেকে বেরিয়ে যাবে, ইলেকট্রনে কি থাকে? প্রচন্ড নেগেটিভ চার্জ থাকে, যেখানে যাবে সেখানে আপনাদের মতো জ্বলছে জ্বলছে চলে যাবে। আর যখন ইলেকট্রন একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করবে, এখান থেকে এখানে যখন জাম্প করবে, এই জাম্প করার সময় এইখান যত এখান থেকে যত দূরে যাবে, শক্তি তত বাড়বে। নিউক্লিয়াস থেকে যত অরবিট বাড়বে, শক্তি বাড়বে। তাহলে একটা ইলেকট্রন যখন এখান থেকে জাম্প করে এখানে আসবে, তাহলে এখানে এই অরবিটে যা শক্তি দরকার ছিল, এখানে শক্তি কম লাগবে। তাহলে এই এক্সট্রা শক্তি কোথায় যাবে? এখান থেকে এখানে জাম্প করার সময় যে অতিরিক্ত শক্তিটা দরকার নেই, যেটা এখানে যে পরিমাণ শক্তি দরকার ছিল, এখানে তার থেকে কম দরকার। তাহলে অতিরিক্ত শক্তিটা কি করবে? এই বের করে দেবে। এই বের করে যেটা বেরিয়ে আসবে, সেটাকে বলা হয় ফোটন। আর এটাই হচ্ছে আলো, ওটাই হচ্ছে আলো, যেটা আমরা দেখতে পাচ্ছি। বুঝলি? বুঝেছ? একদিনে বুঝে হতে সবই বুঝে যাবে। এটা ভালো করে ক্লাসে শুনবে। মাধ্যমিকে ছিল এটা। মাধ্যমিকে থাকে। তাহলে এই যে শক্তিগুলোকে ধরিয়ে রেখেছে, একটা অ্যাটমকে অস্তিত্বে এনেছে, শক্তি থেকে অস্তিত্বে এনেছে, শক্তি থেকে ম্যাটারে কনভার্ট করেছে। 10⁻27 কেলভিন টেম্পারেচার, 10⁻32 প্রেসার, প্রচন্ড চাপ এবং তাপে শক্তি হলো আস্তে আস্তে ম্যাটারে কনভার্ট হয়। যেটা যখন বিগ ব্যাং হয় তখন আল্লাহ করেছে। আর এই সমস্ত শক্তি এবং ম্যাটারগুলোকে ধরে রাখার জন্য, একটা জায়গায় রাখার জন্য আর একটা অতিরিক্ত শক্তি দরকার হয়, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যেটা আল্লাহ নিজের শক্তি, নিজ হাতের শক্তি। হ্যাঁ, এই হচ্ছে আলো। আলো আমার এখান থেকে আসছে। কি বলছিলাম? আলো নিয়ে কি বলতে চাইছিলাম? সমস্ত শক্তির উৎস আলো। তাহলে এই আমাদের দেহে যে শক্তিটা আসছে খাবার থেকে, গ্লুকোজ থেকে, সেই শক্তির উৎস আলো, সূর্য। সূর্যের আলো আমার দেহে কি সঞ্চিত হয়? না। কোথায় হয়? খাবারের মধ্যে হয়। খাবার কোথায় তৈরি হয়? আছে। গাছে। গাছের এক একটা পাতা এক একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি এবার কি তৈরি হয়? গাছের পাতায়, এই যে গাছের পাতা, গাছের পাতায় কি হয়? এই সূর্যের আলো আসছে, ইলেকট্রন এখানে পড়ছে, গাছ কি করে? মাটি থেকে জল দিচ্ছে, সূর্যালোক দিচ্ছে, আর কি করছে?
হচ্ছে এখানে এডিপি, এনএডি, পিএইচ আর ইলেকট্রন আর জল, এখান থেকে কি তৈরি হচ্ছে? আর ফসফরাস, ফসফেট কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে আর গ্লিসারল তোমার হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই যে চক্রে তৈরি হচ্ছে একে কি বলা হয়? কেলভিন সাইকেল। কেলভিন সাইকেল আমাদের এই সূর্যালোকের সাহায্যে এডিপি এবং এনএডিপি এর সাহায্যে গ্লুকোজ তৈরি হচ্ছে খাবারের মধ্যে, পেটের এই পাতার মধ্যে। মানে এই সূর্যের আলোটাকে গ্লুকোজের মধ্যে ঢোকানো হলো, সূর্যের শক্তিটাকে গ্লুকোজের মধ্যে ঢোকানো হলো, সেই শক্তিকে এবার আমরা কাজে লাগাবো। পাতা তৈরি করলো, ফলের মধ্যে, গাছের পাতার মধ্যে, শস্যের মধ্যে রাখলো, সেটা আমরা সময় হলে দেখলে পাকলে বাড়িতে নিয়ে এসে ঝেড়ে ঝুড়ে সিদ্ধ করে সুন্দর করে রান্না করে খাচ্ছি। সেই এটিপি নেওয়ার জন্য খাচ্ছি। কি করছি? এই গ্লুকোজ তখন পেটে আমাদের কোষের মধ্যে ঢুকলো। এই কোষের মধ্যে এই যে সূর্য থেকে যে ইলেকট্রনটা এখানে এসেছিল, কোষের মধ্যে এই গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এর মধ্যে কি তৈরি হচ্ছে? ইলেকট্রনটা শুধু বিভিন্ন ভাবে যাতায়াত করছে। একটা মালকে ইলেকট্রনটি বিভিন্ন ভাবে বিভিন্ন মলিকিউলের মধ্যে দিয়ে ট্রান্সফার করা হচ্ছে। আলটিমেট এই দুটো প্রক্রিয়াতে এনএডি এইচের মধ্যে ইলেকট্রনটাকে ধারণ করা হচ্ছে, মানে সমস্ত ইলেকট্রন এর মধ্যে এসে সঞ্চিত হচ্ছে। এই ইলেকট্রনটা কি করবে? এই ইলেকট্রনটা তখন মাইটোকন্ড্রিয়া মেমব্রেনে ইটিসি সাইকেলের মাধ্যমে এই ইলেকট্রনটা তখন দান করবে। এই ইলেকট্রন দান করলে কি হবে? তখন এনএডি থেকে এটিপি তৈরি হবে, শক্তি তৈরি হবে। তাহলে ইলেকট্রনটা কি হবে? ইলেকট্রনটা কি হবে? ইলেকট্রন তো নষ্ট হবে না, তো আবার ঘুরে কাজে লাগবে। তাহলে ইলেকট্রনটা কি হবে? এখানে অক্সিজেন যাবে, অক্সিজেনটা ইলেকট্রনটা গ্রহণ করবে। ইলেকট্রনটা গ্রহণ করে অক্সিজেনটা কি হবে? জলে পরিণত হবে, তবে ঠান্ডা হবে। আর যদি ইলেকট্রন বেশি হয়ে যায় তাহলে কি হবে? অক্সিডেটিভ ইঞ্জিন হবে, যে কোনো কোষ নষ্ট হয়ে যাবে। কারেন্টের শক লাগে যেমন কোষ নষ্ট হয়ে যায়, অনেক সময় যায়। এটা একটা কোষের মধ্যে ইলেকট্রন বেশি বেশি পরিমাণে থাকে, তাহলে কোষটাও নষ্ট হয়ে যাবে। তো ইলেকট্রন বেশি হলেও ক্ষতি, আবার না থাকলেও ক্ষতি। কিন্তু ইলেকট্রন খুব সাবধানে ভালো করে প্যাকিং করে নিয়ে বেড়াতে হবে। এই জন্য এই এতগুলো সিস্টেম কোষের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই এক্সট্রা ইলেকট্রন তখন কি হবে? জলে কনভার্ট হবে, অক্সিজেনটা ইলেকট্রনটা। এবার আমি খাবার খেলাম কিন্তু ফুসফুস বন্ধ, তাহলে কি হবে? ওই ইলেকট্রন বেশি হওয়ার জন্য মানুষটা মরে যাবে। একে বলা হয় অক্সিডেটিভ বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। আমরা অনেকে অ্যান্টিঅক্সিডেন্ট খাই না? অ্যান্টিঅক্সিডেন্ট খাই তো? এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো এই অতিরিক্ত ইলেকট্রনগুলোকে শোষণ করা। বুঝা গেল? তাহলে ইলেকট্রন থাকলেও ভালো, বেশি থাকলেও ভালো, খারাপ থাকলেও খারাপ। আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসকে আমি পরিমিতভাবে সৃষ্টি করেছি, সুষমভাবে তৈরি করেছি। কম হলেও বেশি খারাপ, কম হলেও বেশি হলেও খারাপ। এই জন্য টাকার ক্ষেত্রেও তাই, বেশি টাকা হলেও খারাপ, কম টাকা হলেও খারাপ। বেশি ভালো হওয়াও খারাপ, আবার ভালো না হওয়াও খারাপ। বুঝা গেল? তাদের সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। বেশি ভালো তো খারাপ কিছু। আমার কাছে খারাপ, ভালো কাছে খারাপ। হ্যাঁ,
বেশি ভালো হওয়া, বেশি ভালো হওয়াও খারাপ, কম খারাপ হওয়াও মানে বেশি ভালো খারাপ হওয়া। স্যার কোনো মানে কোনো মৌলের সংকেত কিভাবে নির্ণয় করা হয়? সংকেত কিভাবে নির্ণয় করা হয়, মানে কিভাবে তৈরি করা হয়? কিসের সংকেত? যেমন জলের সংকেত হচ্ছে H2O, তো এটা কিভাবে নির্ণয় করেছে? এটা ধরো সাপোজ ধরো জল, তা এই জল লিখতে গিয়ে এখানে জল লিখবো না ল লিখবো, এটা কিভাবে ঠিক করা হয়? স্পেলিং হ্যাঁ বানান হ্যাঁ, ওটা কে ঠিক করেছে? ব্যাকরণ। আমি ছ লিখতে পারতাম তো, জল কেন লিখেছি? এগুলো ধরো এই সমস্ত ফর্মুলাগুলো চেনার জন্য, বোঝার জন্য, যেমন সিবিআই দেখবা বিভিন্ন কোড ইউজ করে, কোড ইউজ করে যে আমি এরকম করবো তো বুঝে যাবে এটা। তো এটা হচ্ছে মানুষের সভ্যতার জানার সাথে সাথে মানুষ এটা ঠিক করেছে যে আমি এইভাবে জলকে লিখব। এই হাইড্রোজেনের মানে যে এইটা লিখতে হবে, এটাকে ঠিক করেছে, এটা মানুষই ঠিক করেছে, একদম ঠিক করে। বুঝতে পারছো? যেমন ধরো অক্সিজেনের ক্ষেত্রে ও লিখবো, এটা মানুষই ঠিক করেছে। আচ্ছা অক্সিজেনের বাংলা কি? আমরা অক্সিজেন দেখি OH/C, এর বাংলা কি? অক্সিজেন তোমার নাম কি? আব্দুল আজিজ। সব নাম একই হয়, ইংরেজিতে বাংলায় সব একই হয়। নাম প্লাসে অর্থ আছে। এর বাংলা কি? আপেল। তোমার নাম কি? হ্যাঁ খাদিজার বাংলা কি? খালি দেয় নেমিং ওয়ার্ডের কোনো বাংলা মানে হয় না। এগুলো ধরো ইউনিভার্সালি এটা অ্যাকসেপ্টেড, মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কেমিস্ট্রি বলো বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সাহিত্য বলো, তারা ঠিক বলেছে যে এইভাবে আমি সবকিছু বুঝাবো। বুঝা গেল? বেশ। আর কিছু তো জিজ্ঞাসা আছে? স্যার বলছেন যে আজকে যতটুকু হলো এর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারবে, কি হলো সব কিছু নেই। স্যার বলছিলাম পয়েন্টগুলো তো আমাদের প্র্যাকটিক্যালের সঙ্গে তাদেরকে একদিনে লিখতে হবে। আজকে কোথায় দেখবে এই যাওয়ার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ। আচ্ছা রক্তচাপ গাঢ়ত্ব কমাতে ব্যায়াম করে আচ্ছা রক্তচাপ ব্যাপারটা একটু তোমাদের ওষুধ চিকিৎসাটা বলে দিই। রক্তের চাপ চিকিৎসা, আমরা যে আলোচনা করলাম তাতে চিকিৎসা কি কি হতে পারে? প্রথম হচ্ছে আমি দেখলাম যে রক্তের চাপ বাড়ার জন্য রক্তের ঘনত্ব খুব দায়ী, তাই তাহলে রক্তের ঘনত্ব কমাবো। রক্তের কমানোর জন্য কি কি দরকার? রক্তের ঘনত্ব কমানোর জন্য কি কি করবো? প্রথম করবো কি হিজামা যদি সবাই না করতে চায় তো কি করবো? পাতলা আমরা জানলাম খাবার এবং পানীয়ের মাধ্যমে বা তোমার চামড়ার মাধ্যমে, যাই হোক কেন এনি হাউ যদি লিভার কেমিক্যাল ঢুকে, বিষ ঢুকে, তাহলে রক্তের ঘনত্ব বাড়ে। মানে লিভারের মধ্যে থাকা বিভিন্ন বিষ, লিভার ডিটক্সিফিকেশন করতে হবে। লিভারের মধ্যে থাকা বিভিন্ন বিষকে বের করার জন্য হিজামা কাজ করে, আবার সঙ্গে কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন করবো কি করবো? লিভারে চাপ কম করে এমন খাবার কি আছে? শক্ত ডিম, দুধ, চিনি,
মাংস, লবণ, স্ট্রেস এগুলো কম করবো, তাই তো? তো কি করবো, লিভারে যদি বিষ বেশি জমে থাকে, অলরেডি জমে আছে, তাহলে সেই বিষগুলোকে বের করে দিতে তো রেগুমেটার ডিটক্স ফুড দেবো। কি কি আছে এর মধ্যে কে বলতে পারবে? বার্লি গ্লাস, স্পাইরুলা ক্যাপসুল, অমিটার, ধনে পাতার জুস আর ব্লুবেরি। হ্যালো, লিভারকে ডিটক্স করলাম। কি বললেন এই যেগুলো ধনে পাতার জুসটা বা বই তো বার্লি গ্লাস পাউডার কি স্যার আছে, সব ওষুধ আছে। পাউডার প্রাকৃতিক ওষুধ, স্পাইরুলা পাউডার, ক্যাপসুল, সিলান্দ্র, চার হচ্ছে এই চারটে জিনিস হচ্ছে রেগুলেটর ডিটক্সের খাবার। এর সঙ্গে আমরা অ্যাড করতে পারি যে সমস্ত ফলে বা সবজিতে বেশি জল আছে, যেমন আপেল, হ্যাঁ, গ্রেপ, অরেঞ্জ, মৌসুমী, এগুলো আমরা অ্যাড করতে পারি। তারপরে ড্রাগন ফল, এগুলোতে কি হয়, লিভারে যা বিষ জমা আছে সেগুলো পেট দিয়ে নামতে বেরিয়ে যায়, ঠিক আছে? দুই হচ্ছে রক্তের ভলিউম। রক্তের ভলিউম ঠিক করতে পারি। কোনো ব্যক্তি ধরো রক্ত খুব পানি কম খায়, আর পানি কম খেলে কি হবে, রক্ত যদি কোনো ব্যক্তি ধরো প্লাজমা 50% আর সেল 50%, যে রক্ত গাঢ় হবে না পাতলা হবে? গাঢ় হবে, কারণ প্লাজমা 55% হওয়া উচিত। 5% ডিফিসিয়েন্ট আছে, মানে রক্তের মধ্যে ওর পানির পরিমাণটা কম, বায়োঅ্যাক্টিভ ওয়াটার কম আছে। অনেক ডিহাইড্রেশন কিন্তু এখন প্রচুর, অনেক ডিহাইড্রেশন এখন প্রচুর। দেখবে অনেক লোকের চোখের পাতা ঢুকে যায়, গাল চুষে যায়, তাই তো? অনেকে ধরো পাতলা দেহ, ওজন বাড়ে না, কিন্তু দেখবে প্রেশার খুব বেশি। ও মেয়ে ছেলে এখন আছে যে ওর ওজন বেশি না, পাতলা, কিন্তু প্রেশার খুব বেশি। দিস দ্য কেস অফ ক্রনিক ডিহাইড্রেশন। ঘুম আসতে চায় না, মেজাজ খুব খিটখিটে, ঝগড়া, কথা বললেই লাগে, ঝগড়া করে। এরকম টাইপের ক্যারেক্টার যাদের রাগ বেশি, অতিরিক্ত রাগ, অল্প কথায় লেগে যায়, বুঝতে হবে তাদের এই সমস্যাগুলো আছে। তাহলে যাদের এই প্লাজমা ভলিউম কম, অনেক ডিহাইড্রেশন আছে, দেখে বুঝতে পারবে তাদের চোখ মুছে বসা, ঠিক আছে? তো এই পেশেন্টগুলোকে রক্তের ভলিউমকে ঠিক রাখার জন্য কি করতে হবে? বেশি বেশি পরিমাণে যে সমস্ত ফল এবং সবজিতে পানি বেশি আছে এগুলো বেশি খেতে হবে। লেবু, মৌসুমী, কমলা, ডেলি একটা করে লেবু, এগুলো খেতে হবে। হ্যাঁ, খেতে হবে। আর কি খেতে হবে? কিডনির যে র্যাশ সিস্টেম আছে, এই র্যাশ সিস্টেম ঠিক মতো কাজ করছে কিনা সেটা দেখতে হবে। এটা তোমরা করতে পারবে না। এই র্যাশ সিস্টেমে কি আছে? ভেরিন, অ্যাঞ্জিওটেনসিন,
অ্যালডোস্টেরন কি হয়, এই যে নেফ্রন ডিজিটাল কনভোলুটেড টিউবের এখানে র্যাশটা থাকে, যখনই এদিক দিয়ে প্রস্রাবটা যাবে, যদি সোডিয়াম কম থাকে আর যদি ওয়াটার কম থাকে তাহলে কি হবে, তাহলে জল শোষণ করা কমিয়ে দিতে হবে। যদি বেশি থাকে তাহলে শোষণটা বাড়িয়ে দিতে হবে। এখানকার অসমোলারিটি মানে ঘনত্ব দেখে কি হয়, এই অ্যালডোস্টেরন তৈরি হয়। কোথা থেকে? অ্যাড্রিনাল কর্টেক্স। এই কিডনির ছোট ছোট গ্ল্যান্ড থাকে, এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে বেরোয়। এই হরমোনটা যদি বেশি বেশি পরিমাণে কাজ করে বা কম কাজ করলে কি হবে, জল শোষণ হবে না। জল যদি শোষণ না হয় তাহলে রক্তের প্লাজমা ভলিউম কি হবে, কম। তাহলে এই হরমোনটা ঠিকমতো কাজ করছে কিনা, বা ওই মানুষের দেহে প্রচন্ড স্ট্রেস থেকে এই গ্ল্যান্ডটা নষ্ট হয়ে যায় কিনা সেটা দেখতে হবে। এই গ্ল্যান্ডটা যদি ক্রনিক স্ট্রেস থাকে তাহলে এই গ্ল্যান্ডের কাজ, কোনো ব্যক্তির দেহে যদি ক্রনিক স্ট্রেস থাকে, মানসিক অসুস্থতা থাকে, প্রচন্ড চাপ থাকে, তাহলে দেখবা তার এই হরমোন যদি কাজ কম না করে, জল শোষণ মতো হবে না, তাহলে কি হবে, রক্তের ঘনত্ব। এটা তোমরা বুঝতে পারবে না, এটা যেটুকু জানো সেটুকু শিখো। তাহলে এরা কিডনি দেখলাম, রক্তের ঘনত্ব কমানোর জন্য এগুলো করলাম। এগুলো কি করবো, ঘনত্ব কমানো। এইখানে ধরো একটা আর্টারি আছে, রক্ত যাচ্ছে, যে চাপটা দিচ্ছে এই চাপটাকে ধরে রাখার জন্য এই ওয়ালেও সমান চাপ দিচ্ছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং উভয়মুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই যখন চাপ দিচ্ছে, এই এখানকার ওয়াল এও সমান চাপ দিচ্ছে, তাই তো? তাহলে এই চাপটা দেওয়ার জন্য যে শক্তি লাগবে সেই শক্তিটা এই রক্তের চাপের সমান হতে হবে। এখন ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল এই সেল এখানকার যে ওয়ালটা ধরো কোনো কারণবশত কোনো একটা হরমোনের জন্য বেশি বেশি কুঁচকে যাচ্ছে, এই যদি এরকম কুঁচকে যায়, এরকম যদি কুঁচকে যায় তাহলে রক্তের গতিবেগ কম হবে, বাড়বে, মানে কি প্রেশার বাড়বে। যদি এই ভেনটা এই আর্টারিটা ছোট হয়ে যায়, এখানে চলে আসে, তাহলে কি হবে, রক্তের চাপ বাড়বে, তাই তো? রক্তের চাপ যদি বেড়ে যায় তাহলে পেশেন্টের এখানে পেশেন্টের তো রক্তের ঘনত্ব বাড়া বা কমার কথা নেই। একটা শিরা বা ধমনী কুঁচকে যাওয়ার সাথে তার রক্তের চাপ বাড়ছে বা কমছে। হঠাৎ করে যদি কোনো ব্যক্তির প্রচন্ড মানসিক চাপ তৈরি হয়, এপিনেফ্রিন বেশি তৈরি হয়, এগুলো কি হবে, এগুলোকে কুচকাবে, এগুলোকে এরকম কুচকে দেবে, তাহলে প্রেশার বাড়বে। তাহলে রাগের সময় প্রেশার বেড়ে যায়, প্রচন্ড রাগ হয়েছে, রাগ হলে কি হয়, এগুলো বেশি তৈরি হয়, বেশি তৈরি হলে প্রেশার বাড়ে। এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে এই আর্টারির গায়ে চর্বি জমছে, একটা আর্টারি ধরো এখানে চর্বি জমা শুরু করছে, যাদের পেটে ধরো ভরি দেয়, চামড়া চিপে ধরা যাবে, নরম, যাতে ভরি আছে চিপে ধরা যাবে, শক্ত,
তাহলে এই যদি শিরার গায়ে যদি এরকম ভাবে চর্বি জমে, এই ধমনীটা শিরাটা কি হবে? শক্ত হবে। যদি শক্ত না হয় তাহলে সহজে শক্ত হলে কি সহজে ভাঙতে পারবে? সহজে ভাঙতে পারবে না। এই সহজে এরকম এরকম করতে পারবে। স্টিফ হেড, তাহলে স্টিফ হবে। স্টিফ আর ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস। যখন ভেনের গায়ে আর্টারির গায়ে চর্বি জমবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, তখন আস্তে আস্তে শিরা কি হবে? শক্ত হয়ে যাবে। তো শক্তই হবে, আস্তে আস্তে এই লুমেনটা, এই যে পাইপের যে ফাঁকা রাস্তাটা, সেটাও ছোট হয়ে যাবে। তাহলে এখানে একসঙ্গে ডবল কাজ হচ্ছে। তাহলে প্রেশারটা কি হবে? প্রেশার কি হবে? বাড়বে। একটা সময়কে যদি তুলাটা যদি ব্লক হয়ে যায়, তাহলে এই ধমনীটা যেখানে রক্ত সাপ্লাই করছিল সেখানকার রক্ত সাপ্লাই অনেক কমে যাবে। হঠাৎ করে যদি এই তুলা বন্ধ হয়ে যায়, রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে। ধরে সম্ভবত এখানে হার্ট, এবার হার্ট হবে। হার্ট কি রক্ত পাবে না? রক্ত যদি না পায় হার্ট কি হবে? বুঝে যাবে, আর এটা এখন ঠিক আছে। এইভাবে রক্তের শিরা ধমনীর গায়ে যদি চর্বি জমে তাহলে রক্তের প্রেশার বাড়বে, রক্তের প্রেশার বাড়বে। রক্তের ঘনত্ব বাড়ার সাথে প্রেশার বাড়ার কথা ঠিক, কিন্তু প্রেশার বাড়ার সঙ্গে আরো দুটো জিনিস যুক্ত। কি? এই প্রেশার, টেনশন, স্ট্রেস, আর এই আর্টারির গায়ে চর্বি জমা। তাহলে এই তিনটে জিনিস একসঙ্গে প্রেশার বাড়াচ্ছে। এই যে প্রেশারটা বাড়াচ্ছে, এটা কমানোর জন্য কি চর্বি কমানোর ওষুধ দিই, আর কি দিই, যাতে এই একটু বড় হয়। এরকম আছে তো, এটাকে একটু বড় করতে পারে, এই জন্য কি ওষুধ দিই? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই। কি? অ্যামলোডিপিন, হ্যাঁ, নিফেডিপিন, এই জাতীয় ওষুধ দিয়ে আমরা রাস্তাটাকে বড় লাগে। যতক্ষণ এই ওষুধ কাজ করবে ততক্ষণ এটা বড় হয়ে থাকে। যদি ওষুধ বন্ধ হয়ে যায় তো আবার কি হবে? আবার ছোট হয়ে যাবে। এই জন্য প্রতিদিন সকালে ওটা ছোট হবে মানে, তাহলে এইটা খেতে যদি থাকি প্রেশার নরমাল থাকবে, কিন্তু যে কারণে আমার শিরাটা কুচকে যাচ্ছিল সেটাকে ঠিক হলো না, হলো না। তাহলে এটা পারমানেন্ট ট্রিটমেন্ট নয়, সাময়িক ট্রিটমেন্ট। বুঝলেন? এমনি ভাবে ধরো কিডনিতে যেটা র্যাশ সিস্টেম থেকে যে অ্যাঞ্জিওটেনসিন তৈরি হচ্ছে, সেটা কি করে শিরাগুলোকে কুচকায়, ও কি করে শিরাগুলোকে কুচকে রাখে। এখন অ্যাঞ্জিওটেনসিন বেশি হলে বেশি প্রেশার হবে। অ্যাঞ্জিওটেনসিন কমানোর জন্য আমরা একটা ওষুধ দিই, কি? অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, যেমন টেলমিসার্টান, বোসার্টান, এসব দিই না, হ্যাঁ, লোসার্টান। তাহলে এগুলো প্রেশার কমায়। এগুলো সব কি সাময়িক ট্রিটমেন্টের জন্য। ইমার্জেন্সি ট্রিটমেন্ট। কিন্তু যে কারণে আমার রক্ত প্রেশার বেড়ে গেল, যে সমস্ত জিনিস থেকে রক্তের ঘনত্ব বাড়ছে সেগুলোকে ঠিক না করলে প্রেশার ভালো। তাহলে কি কি কমাতে হবে? রক্তের ঘনত্ব কমাতে হবে, রক্তের ঘনত্ব কমাতে হবে, ঘনত্ব, কমাতে হবে চর্বি চর্বি, আর টেনশন। এই তিনটে জিনিস কমাতে হবে, তাহলে এটা তাহলে প্রেশার পার্মানেন্টলি ঠিক থাকে। ভালো হবে। এখন ঘনত্ব কমানোর জন্য বলে দিয়েছি কি কি ঘনত্ব বাড়ে কিছু বিষয়ে। আগের দিন ক্লাস হয়েছে, দেখো বইয়ে দেখো তো, 35 পেজ বের করো, 35 নম্বর পেজ বের করো।
এই যে 12টা পয়েন্ট আছে পড়ো কি কিসে কিসে রক্ত ঘন হয় পড়ো স্যার পড়েছি বলো রক্তের গাঢ়ত্ব কি ও কেন বেশি হলে কি করবে? রক্তের চর্বি যা খাদ্যের মাধ্যমে গৃহীত ফ্যাট প্রোটিনের সাথে সরাসরি সমানুপাতিক হারে সম্পর্কিত। নাম্বার 2, খাদ্য ও পানীয়ের মাধ্যমে গৃহীত বিভিন্ন প্রকার ও বিভিন্ন রূপে হেভি মেটালস, ওল্ড ডিডিটি, কেমিক্যাল সাবস্টেন্সেস, ইনঅর্গানিক টক্সিক কেমিক্যাল। নাম্বার 3, দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রসাধনী দ্রব্যের মাধ্যমে ব্লাডে শোষিত ক্ষতিকর কেমিক্যালস। Number 4, artificial color, paints, scents and flavor ব্যবহৃত chemicals. Number 5, পোশাকের মাধ্যমে বিভিন্ন ফাঙ্গিসাইড, ডিটারজেন্ট কেমিক্যালস। Number 6, plastics. Number 7, বাতাসের অগণিত পেট্রোকেমিক্যালস ও তার বাই প্রোডাক্টস। 8, বিভিন্ন জীবাণু ও তার মৃতদেহ, বাই প্রোডাক্ট ও ওয়েস্ট প্রোডাক্ট। Number 9, radiation ও তার radiating particles. Number 10, pharmaceutical residue. Number 11, bioactive water কম্পান করা। Number 12, অতিরিক্ত ও অনবরত স্ট্রেস প্রভৃতি। তাহলে মোটামুটি বোঝা গেল এই সমস্ত জিনিস থেকে রক্তের গাঢ়ত্ব বাড়ে। তাহলে এগুলো কমানোর জন্য আমি কি করলাম, কি পয়েন্ট করলাম, হিজামা করলাম, হেভি মেটাল ডিটক্স করলাম, আর কি করবো, খাবারের পরিবর্তন ডায়েট চেঞ্জ মডিফিকেশন। ঠিক আছে, এটা কমানোর জন্য কি করবো, ক্যালোরি রেস্ট্রিকশন করব। ক্যালোরি রেস্ট্রিকশন, তারপর হচ্ছে যোগা। যোগাতে আমরা যে ব্যায়াম করি, ব্যায়ামের সময় যে ঘাম তৈরি হয়, ঘামটা তৈরি হওয়ার জন্য যে লিন তাপ লাগে, সেই লিন তাপটা এলডিএল থেকে আসে। এলডিএলটা রক্তের চর্বি, এটা ভেঙে কি তৈরি হয়, গ্লিসারল তৈরি হয় আর ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এই ফ্যাটি অ্যাসিড থেকে কি হয়, বিটা অক্সিডেশন করে এটিপি তৈরি হয় আর হিট তৈরি হয়। এইগুলোই তখন আবার দেহের মধ্যে হিট তৈরি হয়। থার্মোজেনেসিস প্রক্রিয়াতে তখন আমাদের এই কামটা হয়। তাহলে যোগা করলে, ব্যায়াম করলে আমার চর্বি কমবে, চর্বি কমলে রক্তের চাপ কমবে। স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা কমানোর একটাই উপায়, পাহাড়ের মাথায় উঠে গিয়ে ধ্যান করা, নাহলে মসজিদের ভিতরে ঢুকে গিয়ে চুপচাপ বসে থাকা, নাকি ইতিকাফ করা, অথবা সব কিছুর জন্য আল্লাহকে ছেড়ে দেওয়া, অথবা নিজের অসহায়ত্ব অনুভব করা, আমি যে কতটা অসহায় সেটা বোঝা, এবং সেটা বুঝতে পারলে দুনিয়ার যাবতীয় লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখা, এছাড়া কোনো স্ট্রেস কমানো হতে না। ঠিক আছে, তবে আজকে এখানে শেষ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে এবার, আচ্ছা আর কিছু ওষুধ বলি, সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট কাজ করে ভালো। এক নম্বর জায়গাস বা অলিভ অয়েল কি করে, এ চর্বি কমাবে, লিভার ডিটক্সিফিকেশন করবে, এবং হার্টের মধ্যে কোনো চর্বি জমা থাকলে মানে শিরা ধমনী গায়ে সেগুলো চড়াবে। ঠিক আছে, 2 নম্বর কি করে, লিভারে জমে থাকা
টক্সিন, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং চর্বি সব কমে। আর 3 নম্বর বেশি প্রাকৃতিক ওষুধ, হ্যাঁ, কোনো সাইড এফেক্ট নেই, খুব ভালো। এই কি করবে, ধমনীর গায়ে লেগে থাকা চর্বি কাটাতে সাহায্য করবে। আর এটা হচ্ছে অশ্বগন্ধা, যে কি করে, মানসিক দুশ্চিন্তা দূর করে। এবারে সাপ্লিমেন্ট ওরা দিলে ভালো কাজ করে। বেশি মাসু না মাসু অনেক মজা ম্যাগনেটাই দিতাম রেজিমেন্টাল ঠিক আছে, আজকে এখানেই। স্যার লো ব্লাড প্রেশার প্রেশার কখন কম হবে তাহলে বোঝা গেল, মানে ওটা যখন রক্তের ভলিউমটা কমে যাবে বা লবণ কম হবে, গাঢ় কমে যাবে বা ভলিউম বা লিভার বেশি পরিমাণে কাজ করতে পারছে না, অথবা কিডনি বেশি পরিমাণে জল বের হয়ে গেছে। শোষে নিচ্ছে, মানে অ্যালডোস্টেরন বেশি আছে। যেগুলো ব্যক্তির অ্যালডোস্টেরন বেশি থাকে তার প্রেশার লো হবে। স্যার প্রেশার লো হবে, লাভেতে কিডনি যত্ন নেবো আর বেশি লবণ খেতে বলবো। স্যার এই পয়েন্টগুলো আমাদের এখন দেখা না, একবার লাস্ট টাইম আগের দিন একটা দেখিয়েছি তো তোমাদের পয়েন্ট দেখা না, আজকে দেখিয়েছি একটা পয়েন্ট আছে আগের দিন দিতে গেছে কোনটা দেখিয়েছে দেখায়নি আজকে দেখে নাও, আজকে হিজাবের ক্লাসে পয়েন্টগুলো দেখে নাও। চলো প্র্যাকটিক্যাল আমাদের ঠিক আছে।